প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর ব্যবসা বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ফিট এলিগেন্স বিজনেস টাইমস, কো স্পন্সর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, পাওয়ার্ড বাই ইরা ইনফোটেক লিমিটেড। আমি মামুনুর রশিদ থাকবো পুরো অনুষ্ঠান জুড়ে। দর্শক, গেল সপ্তাহে ব্যবসা অঙ্গনে ঘটে যাওয়া বিভিন্ন ইভেন্টসের খোঁজখবর নিয়ে সাজিয়েছি আমাদের আজকের আয়োজন। টি-20 ক্রিকেটের ধুমধাড়াক্কা উৎসবে অর্থনীতির গতি ফেরাতে অতিমাত্রায় রক্ষণাত্মক ব্যাটিং করলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। জীবনের প্রথম ইনিংসে আয় ব্যয়ের হিসাব মেলাতে যেন গলদঘর্ম অবস্থা। যেতে চান বহুদূর, কিন্তু নেই কোনো নতুনত্ব। আকারে 7,97,000 কোটি টাকার বাজেট হলেও সব জায়গায় ছিল লাগাম টেনে ধরার ছাপ। ইকবাল আহসান জানাচ্ছেন বিস্তারিত। চারিদিকে টি-20 ক্রিকেটের ধুমধুমার আয়োজন মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ক্যারিবীয় অঞ্চল থেকে যা ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। কিন্তু 4 ছক্কার ছড়াছড়ি আর হই হুল্লোড়ের এই উৎসবেও যেন ম্রিয়মাণ বাংলাদেশ দল কোনো মতে টিকে থাকার লড়াইয়ে। ঠিক সেই মুহূর্তে নিজের প্রথম বাজেট নিয়ে হাজির অর্থমন্ত্রী, জীবনের প্রথম ইনিংসের মতোই। কিন্তু অর্থনীতিতে বিপুল চাহিদা, আকাঙ্ক্ষা আর প্রত্যাশা থাকলেও কোনো মতে মাটি কামড়ে পড়ে থাকতে কঠিন এক রক্ষণাত্মক ভঙ্গিতে মোকাবেলা করলেন জীবনের প্রথম বলটি, যার প্রমাণও স্পষ্ট বাজেটের আকারে। বছর ব্যবধানে তা বাড়াতে পেরেছেন মাত্র 4.5%। অথচ মূল্যস্ফীতি সমন্বয় করলে প্রকৃত অর্থে কমেছে বাজেটের আকার। যতদূর সম্ভব আমরা চেষ্টা করেছি। দেখেন, আমরা টোটাল বাজেট তো কমিয়ে দিয়েছি, কারণ শুধু শুধু বেশি করে লাভ নাই। অথচ জীবনের প্রথম বাজেটকে স্মরণীয় করে রাখার অনবদ্য এক সুযোগ ছিল তার সামনে। আনতে পারতেন বহু খাতে সংস্কার, অর্থনীতিতে প্রাণ ফেরাতে নিতে পারতেন বিভিন্ন সব উদ্যোগ। অর্থাৎ একরকম বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারি হাঁকানোর বলকে তিনি মোকাবেলার চেষ্টা করলেন অত্যন্ত সাদামাটা উপায়ে। সংযোগ ঘটাতে পারলেন না ব্যাট এবং বলে, কারণ বাজেট বক্তৃতায়ও তিনি স্পষ্ট করেননি এইসব যে আগামীতে বাড়াতে পারে অর্থনৈতিক ঝুঁকি কিংবা চাহিদা। মূল্যস্ফীতির চাপ থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড, ওএমএস ইত্যাদি কার্যক্রম জোরদার করা হয়েছে। আমাদের গৃহীত এসব নীতি কৌশলের ফলে আশা করছি আগামী অর্থবছরে মূল্যস্ফীতি 6.5% নেমে আসবে। আগে জানিয়েছি অর্থনীতিতে চাহিদা রয়েছে ব্যাপক। একদিকে দিতে হবে কাজের সুযোগ, অন্যদিকে নিয়ন্ত্রণে আনতে হবে জিনিসপত্রের দাম। অথচ নিরুপায় অর্থমন্ত্রী সেই সবের জন্য নিতে পারলেন না কার্যকর কোনো উদ্যোগ। তাই তো দর্শক চাহিদা মেটাতে না পেরে হতাশ দৃষ্টিতে তাকিয়ে থাকলেন একরকম গ্যালারির দিকে। পর চেষ্টা করলেন সাদামাটা এবং পুরনো বৃত্তে আটকে থাকা বাজেট বক্তৃতায়। ডিজিটাল বাংলাদেশের যে শক্ত ভিত রচিত হয়েছে তার উপর নির্ভর করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্মার্ট সমৃদ্ধ একটি দেশ গড়া এখন আমাদের প্রধান লক্ষ্য। শত প্রতিকূলতা আর প্রতিবন্ধকতার এই বাজেটেও কিছু অসাধ্য লক্ষ্য ছোঁয়ার আপ্রাণ চেষ্টা রয়েছে অর্থমন্ত্রীর। তাই তো তাকে দৌড়াতে হচ্ছে সব কিছুকে পেছনে ফেলে। যেমন আত্মরক্ষার এই বাজেটেও তিনি প্রবৃদ্ধির লক্ষ্য ধরেছেন 5.7%, আর প্রায় 10% মূল্যস্ফীতি নামানোর আকাঙ্ক্ষা রয়েছে 6.5 ঘরে। তাই সংযমী এই বাজেটের মাধ্যমে তিনি কিভাবে ছোবেন সেই লক্ষ্যমাত্রা, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। এত চাহিদার চাপ আর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে গিয়ে জটিল এক সমীকরণ মেলাতে হয়েছে অর্থমন্ত্রীকে। 82 বছরের দীর্ঘ এই জীবনে হয়তো এতটা হিসাবের গোলক ধাঁধায় আগে পড়েননি তিনি। তারপরও নিজের প্রথম ইনিংস স্মরণীয় করে রাখার চেষ্টা থাকলেও হয়তো তার পুরোটা মেটাতে পারলেন না নানান প্রতিবন্ধকতা আর কঠিন সব বাস্তবতার কারণে। ইকবাল আহসান, চ্যানেল 24, ঢাকা। দেশের $100 বিলিয়ন ঋণের মধ্যে মাত্র গেল 3 বছরে নেওয়া হয়েছে অর্ধেকের বেশি। আর যাই হোক, আসছে অর্থ বছরে পরিশোধ করতে হবে দেশি বিদেশি ঋণের 1.25 লাখ কোটি টাকার সুদ। এ ধারা চলমান থাকলে আগামী কয়েক বছরের মধ্যেই উল্টে যেতে পারে সব হিসাব নিকাশ। ইমদাদ হকের রিপোর্ট। মেগা প্রকল্পের মাধ্যমে গেল কয়েক বছরে দৃশ্যমান হয়েছে বেশ কয়েকটি অবকাঠামো স্থাপনার। সাদামাটাভাবে চোখ জোড়ালেও তা যে বড় ক্ষত তৈরি করছে দেশের অর্থনীতিতে, ঋণ পরিশোধে চাপ সৃষ্টির পরই বোঝা যাচ্ছে তার ব্যথাটা।
দেশের 100 বিলিয়ন ঋণের মধ্যে গেল মাত্র 3 বছরে নেওয়া হয়েছে অর্ধেকের বেশি। আয় যাই হোক, আসছে অর্থ বছরে পরিশোধ করতে হবে দেশি বিদেশি ঋণের 1.25 লাখ কোটি টাকার সুদ। আগের বছরেও যা ছিল মাত্র 94,000 কোটি টাকা। আবার গেল 10 মাসেই কেবল ঋণ পরিশোধ বেড়েছে 44%। এই ধারা চলমান থাকলে আগামী কয়েক বছরের মধ্যে উল্টে যেতে পারে দেশি বিদেশি ঋণ পরিশোধের ধরন। উদ্বেগের কারণ হচ্ছে ঋণ নিয়ে সেটা যে কাজে ব্যবহার করছি সেটাকে আমরা সঠিকভাবে ব্যবহার করছি কিনা, সেখানে দক্ষতার সঙ্গে ব্যবহার করছি কিনা, সেখানে আবার চুরি হয়ে যাচ্ছে কিনা। দেশের আয় ব্যয় সমন্বয় না করে হুটহাট প্রকল্প নেওয়ার প্রবণতা কোথায় নিয়ে যাচ্ছে দেশকে, যেখানে এখন বাস্তবায়িত হচ্ছে 2000-এর মতো প্রকল্প, যার জন্য আসছে বছরে কেবল বরাদ্দ 2,65,000 কোটি টাকা, যেখানে বাড়তি সতর্কতার গুরুত্ব দিলেন বিশ্লেষকরা। এটা খুব বেশি পরিমাণ বলে আমার মনে হয় না, তবে হ্যাঁ, এই পরিমাণটা ধীরে ধীরে বাড়ছে, এটা সামনের দিনগুলিতে বাড়তে থাকবে, সেখানে আমাদের সতর্ক হওয়ার প্রয়োজন আছে। আমাকে হত্যা করে টাকা পাবে, হত্যা করার ক্ষমতা কারো আছে? নেগোশিয়েট করে টাইম পিছিয়ে নানাভাবে করো, এটা প্রথম নয়, বাংলাদেশ প্রথম নয়। চাপ তো অবশ্যই আছে, কিন্তু অসহনীয় নয়। অপরিকল্পিত এসব প্রকল্পের আতিশয্য তৈরি করছে প্রাণহীন অর্থনীতির কঙ্কাল, যার মাসুল গুনবে আগামী প্রজন্ম। চড়া মূল্যস্ফীতির পর সরকারের নতুন চ্যালেঞ্জ এখন বিদেশি ঋণের দায় দেনা পরিশোধের চাপ। এমন অবস্থায় কোথায় সংযত হবে সরকার তা তো নয়, বরং বিভিন্ন দেশ এবং উন্নয়ন সংস্থার কঠিন সব শর্তে নেওয়া হচ্ছে বিলাসী সব প্রকল্প। এ থেকে বের হতে না পারলে অর্থনীতি যে চরম সংকটে পড়বে তা বলার অপেক্ষা রাখে না। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। 25তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। এ উপলক্ষে গেল রবিবার ব্যাংকটির প্রধান কার্যালয় সহ সকল শাখা উপশাখায় আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। এদিন ব্যাংকিং সম্পর্ক স্থাপন সংক্রান্ত প্রিন্সিপাল লাইসেন্স হস্তান্তর করে মাস্টার কার্ড, যার ফলে বিশ্বব্যাপী মাস্টার কার্ডের সব ধরনের সুবিধা ভোগ করতে পারবেন মার্কেন্টাইল ব্যাংকের গ্রাহকরা। 25 পেরিয়ে 26তম বছরে পা রাখল বেসরকারি খাতের মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। রজত জয়ন্তী উপলক্ষে 2রা জুন দিনব্যাপী আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। প্রধান কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন চেয়ারম্যান মোর্শেদ আলম এমপি। নিজ বক্তব্যে তুলে ধরেন 25 বছরের পথ চলায় নানান চড়াই উতরাইয়ের চিত্র। প্রতিশ্রুতি দেন আগামীতেও গ্রাহক বান্ধব ব্যাংকিং সেবা ও কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠার। চেয়ারম্যান জনাব জলিল ভাই নেতৃত্বে এবং মাননীয় প্রধানমন্ত্রীর পিতাকেটে এই ব্যাংকটি 1999 সালের এই 2রা জুন তারিখে আপনার এটা উদ্বোধন করেছিলেন। সেই থেকে আজকে আমরা 25 বছর বর্ষপূর্তি রজত জয়ন্তী আমরা উদযাপন করছি। আমরা আমাদের লক্ষ্যের দিকে অনেক দূর এগিয়ে এসেছি। মার্কেন্টাইল ব্যাংক আজ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত। আমরা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি। বাংলাদেশের অর্থনীতি দ্রুত এগিয়ে যাচ্ছে এবং আমরা জানি যে ভবিষ্যতে নতুন নতুন চ্যালেঞ্জ ও সুযোগের সম্মুখীন হতে হবে। আমরা অব্যাহতভাবে নতুন প্রযুক্তি গ্রহণ করে আমাদের সেবা আরো উন্নত করব এবং আগামী প্রজন্মের অর্থনৈতিক চাহিদা পূরণে আমরা অগ্রণী ভূমিকা পালন করব। গ্রাহক বান্ধব ব্যাংকিং সেবা বিস্তৃত করার আশ্বাস দেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী। বলেন, চলতি বছরে সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে খেলাপি ঋণ আদায়। নতুন ঋণ দেওয়ার ক্ষেত্রে গুরুত্ব পাবে কৃষি ও এসএমই খাত। গ্রাহকদের উন্নত সেবা প্রদানের উদ্দেশ্যে আমরা পরিচালনা করেছি কর্পোরেট, এসএমই এবং রিটেল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ইসলামী ব্যাংকিং, কার্ড সার্ভিস, এমবিএল কন্টাক্ট সেন্টার ইত্যাদি। আমাদের রয়েছে 198টি এটিএম বুথ। বৈদেশিক বাণিজ্য পরিচালনার জন্য আমাদের 22টি অথরাইজড ডিলার শাখা সহ 2টি অফশোর ব্যাংকিং ইউনিট রয়েছে। মার্কেন্টাইল ব্যাংক তার 25 বছর পূর্তিতে কার্ড সেবা জনগণের কাছে আরো বেশি আকর্ষণীয় করার লক্ষ্যে বিশ্বব্যাপী কার্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠান মাস্টার কার্ডের সাথে ব্যাংকিং সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন হুমায়ুন ও মোহাম্মদ আব্দুল হান্নান, নির্বাহী কমিটির চেয়ারম্যান এম.এ. খান বেলাল, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ারুল হক, মার্কেন্টাইল সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এ.এস.এম. ফিরোজ আলম, পরিচালক মোশাররফ হোসেন ও মোহাম্মদ আব্দুল আওয়াল,
শেয়ার হোল্ডার জালাল হোসেন খান এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। এদিন মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান মোর্শেদ আলমের হাতে ব্যাংকিং সম্পর্ক স্থাপন সংক্রান্ত প্রিন্সিপাল লাইসেন্স হস্তান্তর করে মাস্টার কার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল। উপস্থিত ছিলেন ডিরেক্টর জাকিয়া সুলতানাও। এখন থেকে বিশ্বব্যাপী মাস্টার কার্ডের সব ধরনের সুবিধা ভোগ করতে পারবেন মার্কেন্টাইল ব্যাংকের গ্রাহকরা। অত্যন্ত আনন্দিত আজকে মার্কেন্টাইল ব্যাংকের মতো একটা স্বনামধন্য ব্যাংকের সাথে আমরা প্রিন্সিপাল মেম্বারশিপ হ্যান্ডওভার করতে যাচ্ছি। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, আদিল রায়হান, শামীম আহমদ, মোহাম্মদ মাহমুদ আলম চৌধুরী ও অসীম কুমার সাহা, সিএফও তাপস চন্দ্র পাল, এসইভিপি শাহ মোহাম্মদ সোহেল খুরশিদ, মোহাম্মদ ইকবাল রেজওয়ান সহ কর্মকর্তা কর্মচারীরা। এছাড়া দিনব্যাপী সকল শাখা উপশাখায় কেক কাটা ছাড়াও মিষ্টিমুখ করানো হয় গ্রাহকদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। প্রিয় দর্শক, ফিটেলিগেন্স বিজনেস টাইমস কো স্পন্সর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, পাওয়ার্ড বাই ইরা ইনফোটেক লিমিটেড। সময় হলো একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আইওটি ও সাইবার সিকিউরিটিতে গবেষণা, উন্নয়ন ও প্রশিক্ষণের জন্য সমঝোতা চুক্তি সই করেছে ইএটিএল ইনোভেশন হাব বাংলাদেশ ও যুক্তরাজ্যের ইউনিভার্সিটি স্যালফোর্ড। 5 জুন রাজধানীর একটি 5 তারকা হোটেলে হয় এই চুক্তি সই অনুষ্ঠান। এর আওতায় গাজীপুরের কালিয়াকৈরে ইএটিএল ইনোভেশন হাব কমপ্লেক্সে ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি এবং ইন্টারনেট অব থিংসের কার্যক্রম পরিচালনায় 3টি ল্যাব স্থাপন করবে ইউনিভার্সিটি স্যালফোর্ড। এর পক্ষে চুক্তিতে সই করেন প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর মার্গারেট ট্রো, আর ইএটিএল ইনোভেশন হাবের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান। এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশের ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার এক্সটেনশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল করিম, মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, উন্নয়ন অংশীদার, একাডেমি এক্সপার্ট, সরকারি ও বেসরকারি সংস্থা, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া এক সেমিনার শেষে অতিথিদের সম্মানে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। We have a passion about how we're going to develop the health workforce and support Bangladesh in increasing the number of nurses and hopefully in the future academic health professionals, to develop academics in Bangladeshi academic nurses to educate their nurses of the future so you can really grow, but not only grow the numbers that are required for Bangladesh, but actually high quality nursing academics. And that is Mr. Khan's vision, that his process. It's fantastic about the International Nursing College, and we are really grateful to work with Mr. Khan. We'll work in a long time with University of Salford. Today MOU, under this MOU, the University of Salford will provide 3 labs, the artificial intelligence, IoT and cyber security. And also will work, the research and development, R&D, and also will submit some innovative project for funding, and also will arrange an international conference at Innovation Hub. Our Prime Minister vision is Vision 2041 to build smart Bangladesh. So this kind of initiative will help build smart Bangladesh. বাইরার সম্মিলিত সমন্বয় পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হলো জনশক্তি প্রেরণের সম্ভাবনা ও করণীয় শীর্ষক আলোচনা সভা। রাজধানীর অফিসার্স ক্লাবে 4 জুন সন্ধ্যায় অনুষ্ঠিত হয় এই সভা। সভাপতিত্ব করেন বাইরার সিনিয়র সহসভাপতি রিয়াজ উল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাইরার সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা MAH সেলিম। প্রধান আলোচক ছিলেন বাইরার সাবেক সভাপতি শাহজালাল মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইরার সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা ডক্টর মোহাম্মদ ফারুক, যুগ্ম মহাসচিব আকবর হোসেন মঞ্জু, সাবেক যুগ্ম মহাসচিব মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম। সিন্ডিকেট ভেঙে জনশক্তি রপ্তানি ধারা অব্যাহত রাখতে সরকারের কাছে জোর দাবি বক্তাদের। বাইরা সম্মিলিত সমন্বয় পরিষদ, আমি এই জরুরি সময়ে আমি আহ্বায়কের দায়িত্ব পালন করছি। বৃহৎ স্বার্থে ঐক্যের জন্য তৃণমূল থেকে সাবেক আমাদের নেতৃত্ব থেকে আমরা এই পরিষদকে ভেঙে নতুন করে আবার নতুন বাইরা করার এগিয়ে আসো, নতুন বাইরা করো, নতুনদের নিয়ে পুরনো দিয়ে নিয়ে ভুলে যাও অতীত, ভুলে যাও দুর্নীতি। ইনশাল্লাহ এই বাংলার মাটিতে আমরা বাইরা করব নতুন রূপে এবং দেখিয়ে দেব নির্বাচন শোষণমুক্ত দুর্নীতিমুক্ত বাইরা কাকে বলে। মাননীয় প্রধানমন্ত্রী একজন জাতির পিতার কন্যা, সুযোগ্য কন্যা, ওনার কাছে বিনীত অনুরোধ
যে আপনি সিন্ডিকেটটাকে ভেঙে মুক্তবাদী অর্থনীতির মধ্যে সবার জন্য উন্মুক্ত করে দিলে আমরা বাংলাদেশ থেকে বৈদেশিক আর্ন করার জন্য যথেষ্ট ম্যান পাওয়ার এক্সপোর্ট আমরা করতে পারবো। বাংলাদেশের বৈদেশিক রিমিটেন্সের একমাত্র পন্থা হলো ম্যান পাওয়ার এক্সপোর্ট। কচিকণ্ঠ প্রিপারেটরি স্কুলে বাংলা ও ইংরেজি মাধ্যমের পর এবার যাত্রা শুরু হলো হিফজুল কুরআন বিভাগ। 1 জুন থেকে ভর্তি কার্যক্রম শুরু হয় রাজধানীর দক্ষিণ বনশ্রীর এই শিক্ষা প্রতিষ্ঠানে। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জয়নুল আবেদিন জানান, সাধারণ শিক্ষার পাশাপাশি দৈনন্দিন জীবনে ইসলামী অনুশাসন মেনে আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরির ভাবনা থেকেই এই শিক্ষা ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মোহাম্মদ হারুনুর রশিদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মুফতি মোজাম্মেল ফারুক কাশেমি সহ মসজিদগুলোর ইমাম, ইসলামিক আলোচক ও বিভিন্ন ওলামা। কচিকণ্ঠ হিফজুল কুরআন বিভাগে নুরানি, নাজেরা, হিফজুল কুরআন সহ ইসলামী নাশিদ বিভাগে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। আগামী 1 জুলাই থেকে শুরু হবে পাঠদান সহ শ্রেণী কার্যক্রম। আমাদের সন্তানগুলো সেরা হোক, এটা কি মা বাবা আমরা চাই না? বলেন চাই না? তাহলে অবশ্যই কোরআন শিখতে হবে। আর এই কোরআন শেখার জন্য হিফজুল কুরআন বিভাগ, নাজেরা বিভাগ, নুরানি বিভাগ এই কচিকণ্ঠ আয়োজন করেছে। আমরা তাদেরকে স্বাগতম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা তাদের জন্য দোয়া করছি। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলেন, সন্তানের জন্য সব কিছু করে চলে গেলি, তোর এই সন্তান দুনিয়াতে থেকে এমন কিছু কাজ করেছে যে কাজটা করার কারণে সে অপরাধী হয়েছে, জাহান্নামে চলে গিয়েছে। জাহান্নামে ছেলে যখন জাহান্নামে যায় তখন ছেলেকে আল্লাহ বলে রেডি হও। হাঁটি হাঁটি পাপা করে এগিয়ে যাচ্ছে এই কচিকণ্ঠ। প্রথম এটি কচিকণ্ঠ ভর্তি কোচিং হিসাবে এই দক্ষিণ বনশ্রীতে আবির্ভূত হয়েছিল। পর্যায়ক্রমে সেটি স্কুলে রূপান্তরিত হয়েছে, কচিকণ্ঠ প্রিপারেটরি হাই স্কুল। 2024 সালেরই আজকে এই দিনে জুনের 1 জুনে আমরা হিফজুল কুরআন বিভাগ সাথে যুক্ত করেছি আমরা। দর্শক, এই ছিল আজকের ফিট এলিগেন্স বিজনেস টাইমস, কো স্পন্সর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, পাওয়ার্ড বাই ইরা ইনফোটেক লিমিটেড। দেখা হবে আগামী সপ্তাহে ব্যবসা বাণিজ্যের নতুন খোঁজ খবর নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেল 24-এর সঙ্গেই থাকুন।